স্নিগ্ধ বিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ১। ১৮ বছর বয়সী নাজহার সাথে বিয়ে হলো আর ৩৪ বছর বয়সী তৌসিরের সাথে নাজহার পরিবার নিজেদের মান সম্মান রক্ষার্থে নাজহাকে তুলে দিল তৌসিরের হাতে। দানবের হাতে না মানুষের হাতে দিচ্ছে মেয়ে, তারা সেটি একটিবারও ভেবে দেখল না। মূলত নাজহার ১০ নম্বর চাচা নোমান তালুকদারের পছন্দ ছিল এই শিকদার বাড়ির শাইখ শিকদার, অর্থাৎ নাজহার দাদা শ্বশুরের মেয়ে সাফাকে। আর নোমান সাহেব ৩খানা বছর ধরে অসম্ভব সাধ্য করে দুই পরিবারকে মানাতে পেরেছেন। দুই পরিবার মেনে নিলেও শিকদার পরিবারের একখানা আবদারও ছিল বটে। তালুকদাররা তো আবদারের কথা শুনেই ভয় পেয়ে গিয়েছিলেন, না জানি কার কলিজা বা মগজ চেয়ে বসে। এরা তো মানুষ বটে, তবে ভেতরে পশুর চেয়েও নিকৃষ্ট সত্তা লুকিয়ে আছে। তবে শিকদাররা এবার খারাপ কিছু আবদার করেনি, তারা আবদার করেছিল একজন মেয়ে। সে তালুকদারদের যে কারো হোক, তবে মেয়ের বদলে যেন মেয়ে তারা পায়। আজহাদের বাড়ির মেয়ে তো অনেক আছেন, ওর ফুপু ৩জন এখনো কুমারী, তবে বোনদের মধ্যে ও বর্তমানে বড়। ওর বড় চাচাতো ৪ বোনের বিয়ে হয়ে গেছে, আর শিকদাররা নিজেদের ছেলের জন্য পাত্রী চেয়েছিলেন, ভাইদের জন্য নয়। তাই নাজহার বাপ চাচারা নাজহাকেই সঁপে দিয়েছেন। মনে করবেন না ওনারা শুধু ওর চাচার পছন্দের জন্য বিয়ে দিয়েছেন, এতে জমি জমার হিসেবটাও বেশ আছে। রাজনীতিতে নিজেদের হাত পাকাপোক্ত করতেই এই আত্মীয়তা, নয়তো দুশমনের সাথে কে ঘা মেশাতে যায়। নাজহা এটা ঠিক বুঝতে পারছে না, বুঝতে গিয়ে বারংবার বড্ডই কষ্ট হচ্ছে যে সে ফ্যাঁস করে ওর এক চাচার শরীর খণ্ডবিখণ্ড করেছিল। তার দাদা কিভাবে সেই লোকের হাতে নাজহাকে তুলে দিলেন। কিন্তু নাজহা বর্তমানে নিরুপায়, উত্তরও পাবে না। জীবনে বাপ চাচার কথার ওপর কোনো কথা বলেনি, কিন্তু বিয়ের সময় মিনতি করে বলেছিল, আর যার সাথে বিয়ে দাও তাও এই পরিবারে দিও না। ওর ১৫ জন চাচার মধ্যে কেউ তার কথা শোনেনি, সবাই বলেছেন এটাই তোর নিয়তি। ১৫ জন চাচা শুনে আবার অট্টহাসিতে ফেটে পড়বেন না। আসলে নাজহার দাদা আবার বেশ শৌখিন মানুষ, তাই তো বিয়ে করেছেন ৪খানা। আল্লাহর হুকুম বলে বলে সন্তান এনেছেন ২০-২১ জনেরও বেশি। আগের আমলের মানুষ বলে কথা, এর মধ্যে কয়েকজন বেনালেই মারা গেছেন, কাউকে কোপানো হয়েছে, কাউকে আবার জীবন্ত কবর দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এখন বর্তমানে আসি। নাজহাকে বাসর ঘরে ফুল সাজানো বিছানায় বসিয়ে দিয়ে গেছেন এই বাড়ির মহিলারা। কত কিছু হ্যান ত্যান অ্যান ছ্যান বলে গেছেন। নাজহার এসব এক কান দিয়ে ঢুকেছে, অন্য কান দিয়ে চলে গেছে, এসবেও ভ্রুক্ষেপ করেনি। সবাই ওকে লাল শাড়ি পরিয়ে লাল বউ বানিয়ে দিয়েছেন, কিন্তু নাজহা এসব খুলে ধবধবে সাদা সালোয়ার কামিজ পরে নিয়েছে। বউ হওয়ার শখ নেই ওর, তাও আবার নিজের চাচার খুনির জন্য বউ সাজার। নাজহার পুরো নাম নওরিন সিদ্দিয়া। নাজহার কাপড় বদলিয়ে রুমের বেলকনিতে ধীরে ধীরে এসে দাঁড়ায়। বেলকনিতে সাদা পাতলা পর্দা ফেলা, এই পর্দাগুলো আবার আলতো বাতাসে দুলছে। নাজহা অবাক নয়নে তাকিয়ে হালকা পায়ে বেলকনির রেলিংয়ের দিকে এগিয়ে নিচের দিকে তাকায়। নিচে তাকানোর সঙ্গে সঙ্গে একটা বিশ্রী গলা শুনতে পায়, রাজনীতির চিনোস না কোনো লেওড়া, আর করতে আসিস রাজনীতির নামে সাওয়া, হালাম আগা। এত বিশ্রী কণ্ঠে শুনে নাজহার বুঝতে বাকি থাকে না এটাই তার বর তৌসিক শিকদার, কারণ এমন বিশ্রীকালী ওর পক্ষেই সম্ভব। একবার কিসের ভাষণ দিতে গিয়ে তৌসির চিল্লাপাল্লা থামাতে মাইকেই বলে উঠেছিল, এই খানকির পোলারা মুখ বন্ধ কর, নয়তো বোম দিয়া সবগুলোরে উড়াইয়া দিমু। আর এইটি নাজহা ভালোভাবে শুনেছিল। ভাবা যায় কত বড় গালিবাজ, বক্তব্য দিতে গিয়েও গালি। নাজহা নিচে ভালোভাবে তাকিয়ে দেখে তৌসির একটা চেয়ারে বসে আছে, পরনে সাদা পাঞ্জাবি আর কালো আর সাদার চেকের লুঙ্গি, হাতে একটা লোহার বড়দা, আর ওর সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একটা যুবক। তৌসির কথাটি বলেই নিজের হাতে থাকা দা দিয়ে দাঁত কিরমির করে সেই যুবকের গর্দানে সেধ মারে, কিন্তু পুরো গর্দানটা লুটিয়ে পড়ে না মাটিতে, দা ভোঁতা হয়, অর্ধেক কেটে গিয়ে ঝুলে থাকে। এটা দেখে নাজহার হাত পা তিরতির করে কাঁপতে শুরু করে, কিন্তু ও ভয় না পেয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এগুলো প্রথম দেখছে না, এর চেয়ে মারাত্মক দৃশ্য দেখে বড় হয়েছে। যুবকটি মাটিতে লুটিয়ে চিৎকার করতে থাকে, ছটফট করতে থাকে। তৌসির কিছু সময় হাতের দাঁড় দিকে তাকিয়ে তা দূরে ছুঁড়ে মেরে আশেপাশে দাঁড়িয়ে থাকা নিজের পালোয়ানদের দিকে তাকিয়ে নাক মুখ কুঁচকে বলে, শাওয়ার দা দিয়ে একটা গর্দানও নামাইতে পারলাম না, এই বালচাল সরায়ান তাইকা। এই বলেই নিজের লুঙ্গির নিচের অংশ এক হাতে, লুঙ্গির এক কোণ আর এক হাতে অন্য কোণ ধরে সামনের দিকে একটু তুলে ধরে কোমরে গুজতে গুজতে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে সেই যুবকের অর্ধমৃত দেহের কাছে যায়, তারপর ওর সামনে বসে নিজের দুই হাতে দিয়ে মাথা চেপে ধরে ওর বড় ধর থেকে মাথা আলাদা করে দেয়, প্রাণ থেকে মুক্তি দেয়।
মাথা আলাদা করে দিয়ে উঠে দাঁড়িয়ে নিজের রক্তাক্ত ডান হাত আর বাম হাতের দিকে তাকিয়ে বলে, নে, এই মাগির পোলারে নিয়ে গাঙে ভাসাইয়া দে। রাজনীতির নামে সাওয়াগিরি করে হালা জানোয়ার। এই অর্ডার দিয়েই তৌসির বাড়ির ভেতর চলে আসতে থাকে। তৌসিরকে বাড়ির ভেতর আসতে দেখে নাঝার ভেতরে হাতুড়ি দিয়ে কংক্রিটের ভাঙন শুরু হয়। কারণ এখন এই লোক রুমে আসবে আর নাঝা ওর সামনাসামনি হতে চায় না, ভয় পায় ওকে। তৌসির রুমে আসে, নিজের পুরো রুমকে এভাবে ফুলে সাজানো দেখে খানিকটা অবাক হয়। চারিদিকে ফুলের গন্ধে মৌ মৌ করছে। তৌসি নিজের পরনে থাকা সাদা পাঞ্জাবিটা খুলতে খুলতে রুমের মধ্যখানে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে চারদিকে চোখ বুলাতে শুরু করে। নতুন বউ খুঁজছে আর কি, কিন্তু ওর বউ তো নেই এখানে। তৌসির পাঞ্জাবিটা বিছানায় ছুঁড়ে মারতে মারতে আপন মনেই বলে, কি রে, কই গেল তালুকদারের মাইয়া এডি? তৌসির সন্দেহ নিয়ে বেলকনিতে এসে দাঁড়ায়, আর তখনই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায়। নাঝা দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে, সাদা ধবধবে একটা থ্রি পিস পরা, ফর্সা চেহারা, সুন্দর মুখের গঠন, নাক মুখ চুরির মতো ধারালো। তবে এগুলোতে তৌসিরের কিছু যায় আসে না। বহু সুন্দরী নারীর শরীর কেনাবেচা করে অভ্যস্ত তৌসির, কিন্তু তৌসির খানিকটা আটকে যায় আর কিসে। নাঝার চুলগুলো খোপা করা, তবে কিছু চুল বেরিয়ে আসছে। চুলগুলো একদম কালো নয়, বাদামি রঙের, তার উপর আবার কোকড়ানো। এর মধ্যে নাঝার চোখের মণিগুলো সাধারণ নয়, বেশ অদ্ভুত, কেমন অদ্ভুত। ওর চোখের মণি গভীর সবুজাভ, মাঝখানে কিছুটা ধূসর নীলের ছোঁয়া আছে। মণির চারপাশে হালকা বাদামি রিং, এর মধ্যেই চাঁদের আলো পড়ায় চোখের মধ্যে হালকা সোনালি আভা দেখা যাচ্ছে। মণির চারপাশে সাদা অংশ পরিষ্কার, চোখের পাপড়িগুলো লম্বা ও ঘন। তৌসির অনেক সুন্দরী দেখেছে বটে, তবে এমন সৌন্দর্য! চারপাশে আলাদা আভায় ভরা এই সৌন্দর্য প্রথম দেখলো, তার উপর আবার নিজের বউরূপে। কিন্তু কথাটা হলো, ও যতই সুন্দর হোক, ওর তো শত্রু বাড়ির মেয়ে। তৌসির ওকে চোখ দিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। এটা দেখে নাঝা নিজের হাত কসলাতে থাকে। মনে মনে ঠিক করেছে, তৌসির যদি কিছু করতে আসে তাহলে পাশে রাখা টেবিলের কাচের জগ আর গ্লাস দিয়ে তাকে মেরে ফেলবে। মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছে ওই আর কি। তৌসির নিজের লুঙ্গির নিচের অংশ একটু তুলে হাতে নিয়ে নাঝার দিকে এগিয়ে আসতে আসতে বলে, এই, তুমি সত্যিই তো সিদ্দিকের মাইয়া? তৌসিরের এই কথা শুনে নাঝা ভড়কে যায়। কি প্রশ্ন এটি? নাঝা থতমত খেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, কেন? কোনো সন্দেহ? তৌসির নাঝার দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বলে, হ্যাঁ, সন্দেহ তো বটেই, কারণ তোমার বাপ তো কাইল্লা, তাইলে তুমি ধলা কেমনে? নাজমা তৌসিরের কথা শুনে তিক্ত সুরে বলে, আমার আব্বা কালো নয়, শ্যামলা। তৌসির ব্যাঙের মতো হাসি দিয়ে বলে, ওই শ্যামলা আর কায়লা হইলই এক। নাঝার দিকে কিছুক্ষণ তাকিয়ে বুক ভরে শ্বাস ফেলে বলে, সবই দয়ালের খেলা, বুঝলা? নয়তো আমার মতো কাইল্লার কপালে তোমার মতো রূপঝরা রূপরানী ঝুলা। বেশ ভাগ্যের ব্যাপার। নাঝা তৌসিরের দিকে এক পলক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, আপনি কালো হলে কালোরা তাহলে কি? আর একমতে ঠিকই আছে, আপনি কালো না হলেও আপনার অন্তর ঠিকই কালো। তৌসির নাঝার কথা শুনে ভ্রু কুঁচকে বলে, আমার অন্তর কালা, ওইটা তুমি কেমনে জানলা? কেন, একটু আগেই তো দেখলাম নিকৃষ্টভাবে খুন করতে। আপনার অন্তর ভালো হলে ওভাবে খুন করতেন? নাঝার কথা শুনে তৌসির হাসি দিয়ে বলে, এখনো বয়সে অনেক ছোট তুমি, তাই এসব যা দেখছো ভুলে যাও আর গিয়ে চুপচাপ ঘুমাইয়া পড়ো। নাঝা তৌসিরের কথায় থমকে যায়, বেশ লজ্জায় পড়ে যায়। একে এই কথা বলা মানে ওর বুঝকে অপমান করা এক প্রকার। নাঝা নিচের কালচে সবুজ চোখের অবুজ চাহনি দিয়ে তাকায়, আবার চোখ তুলে তৌসিরের দিকে। এই তাকানোতে খানিকটা থমকে যায় তৌসির। মনে মনে প্রশ্ন জাগে, তালুকদাররা ভিন্নদেশী কাউরে আবার ওর বউ বানাইয়া দিল না তো? কারণ এই মেয়েটারে দেখতে ইংলিশ ইংলিশ লাগতেছে। তৌসির নাঝাকে আবারও প্রশ্ন করে, তুমি সত্যিই তো তালুকদারের মাইয়া? নাঝা তৌসিরের কথায় বেশ বিরক্ত নিয়ে বলে, হ্যাঁ, কেন একই প্রশ্ন বারবার করছেন? তৌসির হালকা দাঁত চেপে বলে, তোমার বাপ চাচা সবগুলাই তো গাদ্দারের ধরা, তাই মনে হইল নিজের সম্পদ না দিয়া অন্য কারো সম্পদ ঝুলাইল না তো আমার গলায়। নাঝা আর চুপ থাকতে পারে না। এইসব কথায় নাঝা বলতে না চাইলেও বলে ফেলে, আমার বাপ চাচাকে অসম্মান করে কথা বলবেন না। নাঝার এই কথা শুনে তৌসির তাচ্ছিল্যের সুরে হেসে উঠে বলে, তোমার বাপ চাচা সবগুলা খানকির ধরা, ওগো কোনো সম্মান নাই, শাওয়াগুলো সবগুলাই বেজ্জত। এমন বিশ্রীগালি শুনে নাঝার শরীরে রাগে জ্বলতে শুরু করে। নাঝা দুই হাত মুষ্টিবদ্ধ করে তৌসিরের পানে তাকিয়ে শক্ত সুরে বলে, নিজের মুখে লাগাম টানুন। তৌসির নাঝার উপদেশ শুনে টিটকারি সুরে বলে, দুঃখিত দুঃখিত, আমি ভেরি দুঃখিত, বাচ্চাদের সামনে গালাগালি করা আসলেই উচিত না। নাঝা ভ্রু কুঁচকায় তৌসিরের কথাই। ভেরি সরি শুনেছে, কিন্তু ভেরি দুঃখিত এই প্রথম শুনলো। এর মধ্যে তৌসির ওকে বাচ্চা বলল। নাঝা কাঠগলায় বলে, আমার বয়স যথেষ্ট এবং আল্লাহর হুকুমে আমি যথেষ্ট বুঝদার।
তৌসির নাজহার কথায় দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ নাজহার দিকে তাকিয়ে থাকে, তারপর আফসোসের সুরে বলে, হালার পুত গো, কাছে চাইলাম বউ আর ওরা আমার গলায় ঝুলাইয়া দিল লেদা বাচ্চা। এই বলে আসমানের দিকে তাকিয়ে দুই হাত বুকের সামনে তুলে নাড়িয়ে নাজহার দিকে তাকিয়ে বলে, সবই দয়ালের খেলা বুঝলা তালুকদারের মাইয়া। ইচ্ছা ছিল তোমার দাদার মতো বাচ্চা কাচ্চা দিয়া বংশ ভরাইয়া দেওয়ানের, কিন্তু তোমার যে বয়স আর বুঝ, এটাই আমি এক বাচ্চার বাপও হইতে পারমু কিনা সন্দেহ আছে। নাজহা তৌসিরের কথায় একদৃষ্টিতে তাকিয়ে থাকে, এই লোক কি বলছে এসব। নাজহা কিছু বলতে যাবে তখনই তৌসির বলে ওঠে, যাও ঘুমাও গিয়া, বাসর টাসর এসব এই জীবনে হইব না, এসব করলে তুমি ব্যস্তা না। নাজহা তৌসিরের এই কথার জবাব টাস করে বলে ওঠে, নিজের মুখ সামলে নিন, নয়তো ঘা হয়ে যাবে কবে। এই বলেই নাজহা রুমে চলে আসে। রুমে এসে কোথায় যাবে, এই রুমে বসার মতো একটা সোফাও নেই। নাজহা খুঁজে পায় না এরা এত বড়লোক হয়ে এমন ছোটলোকি করে কেন। ঘরটা বেশ বড়সড়, তবে এখানে জাঁকজমক কিছু নেই। একখান নরম তোশকে মোড়ানো বড় বিছানা, একটা কাঠের আলমারি, একটা ওয়ারড্রোব, তার পাশে ছোট্ট বুকশেলফ আর বেলকনির দরজা, সাইডের দেওয়ালে জানালার সামনে একটা চেয়ার টেবিল। নাজহা এখন খুঁজে পায় না ও কোথায় ঘুমাবে। তৌসির পিছন থেকে এসে বলে, আমার লগে এক বিছানায় চাইলে ঘুমাইতে পারো, না চাইলে ওই টেবিলের কোনায় পাটি রাখা আছে, এইটা বিছায় নিচে ঘুমাও। নাজহা তৌসিরের কথা শুনে আর ওর দিকে তাকায় না, ধীরে ধীরে পাটি নিয়ে মেঝেতে বিছিয়ে নেয়। মেঝের উপরে কোনো কাপড়ের কার্পেট বিছানো নেই, স্রেফ টাইলস করা। নাজহা এসবে অভ্যস্ত নয় বটে, তারপরও পাটি বিছিয়ে বিছানার দিকে তাকায়। সেখানে রাখা আছে কাঁথা, তাই উঠে গিয়ে কাঁথার বালিশ নিয়ে মেঝেতেই জায়গা করে নেয়। তৌসির লাইট নিভিয়ে বিছানায় উঠতে উঠতে বলে, রাইতে ঘুম ভাঙলে বিছানার দিকে আবার তাকাইও টাকাইও না। লুঙ্গির নিচে কিছু পরি টরি না, লুঙ্গি আবার কান্দে উইটা যাইতে পারে। নাজহা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, চুপচাপ বালিশে মাথা রাখে। এক ঘরে এক কুমড়ের সাথে ঘুমাচ্ছে, ঘুম কি আর আসবে? না, আসবে না। ভেতরটা খসখস করছেই তো করছেই। আর খসখস করার একটাই কারণ, তা হলেও নিজের বাপ চাচার স্বার্থপরের কথা। তারা কিভাবে ওর জীবনটা এভাবে শেষ করে দিতে পারলেন? একটুও কি দয়া মায়া নেই? নাজহা ভেবেছিল অন্তত ওর মাস্টার চাচু, লাল চাচু আর ছোট চাচু বুঝবেন, কিন্তু ওনারাও বুঝলেন না। মাস্টার বলতে স্কুলের মাস্টার না, উনি ইংলিশে মাস্টার দিছেন, সেই সুবাদে ওনাকে মাস্টার চাচু ডাকে। আর লাল চাচ্চু বলতে তিনি রেগে গেলেই লাল হয়ে যান, সুন্দর বেশি, তাই লাল চাচ্চু ডাকে। নাজহার ভেতর ধরপড় ধরপড় করছে। তৌসিরের মুখের ভাষা খুব খারাপ, শুধু তৌসিরের নয়, তাদের বাড়ির সবারই এমন, শুনেছে নাজহা। নাজহা খুঁজে পাই না এই প্রশ্নের উত্তর, এই বাড়ির মানুষগুলো এত খারাপ হয়েও এমপি মন্ত্রী মেয়র হয় কিভাবে, তাও এক পরিবার থেকে। নাজহার স্বপ্ন ছিল ইন্টার দিয়ে আইএলটিএস ইংল্যান্ড দিয়ে গিয়ে ভার্সিটিতে পড়তে। ইংল্যান্ড যাওয়ার অনেক ইচ্ছে ওর, কারণ ওখানে গেলে সে নিজের জন্মদাত্রী মাকে দেখতে পাবে এক নজর। আসলে ওর বাবা মা আলাদা থাকেন, ওর বাবা নিজের খালাতো বোনকে বিয়ে করেছিলেন, যিনি ব্রিটিশ। নাজহার নানা ব্রিটিশ আর নানু বাংলাদেশি। নাজহার বাবা দেশে থাকতে চান আর নাজহার মা নিজের দেশে যেতে চাইতেন বারবার, তাই একসময় এই চাওয়া চাওয়ার সমাপ্তি বিচ্ছেদে গিয়ে ঠেকে। নাজহার যমজ ভাই নাজহারকে নিয়ে চলে যান। নাজহার না নেওয়া ইংল্যান্ড আর নাজহা থেকে যায় দেশে। ছোট ছিল তখন, বোঝেনি অত কিছু, ফুপি দাদিজানরা যা বুঝিয়েছেন সেই বুঝেই থেকে গেছে। তবে থেকে যাওয়াতে ওর কোনো অবহেলা হয়নি, ওর বাপ চাচারা পুতুলের মতো যত্নে বড় করেছেন ওকে। বাবার চোখের মণি ছিল, তবে সেই মণি কেউ এক সাপের হাতে তুলে দিয়েছেন। নাজহার চাচিরা মায়ের অভাব বুঝতে দেননি ওকে, সব সময় আগলে বড় করেছেন। নাজহা বছরে হয়তো দুদিনও নিজের চুল নিজে আশ্রয়নি। ওর চুলগুলো বেশ সুন্দর, আলাদা, সেই জন্য ওর বড় আম্মা এই চুলের যত্ন অসম্ভব রকম নেন। পরিবারের মধ্যে সবচেয়ে সুন্দর কন্যা সন্তান, তাই ওকে সবাই আলাদাই যত্ন করতেন। কিন্তু কি হলো, এত ভালোবাসা দিয়ে দিন শেষে এক দানবের হাতেই তো তুলে দিলেন। নাজহার যদি তাকত থাকতো, তবে ওর আব্বার চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করত, আব্বা, নিজের যত্নে গড়া ফুলকে এভাবে ঝরিয়ে দিতে একটু কষ্ট হয়নি আপনার? কিন্তু আফসোস, এই প্রশ্নটা স্বপ্নেও করা সম্ভব কিনা তাতেও নাজহার সন্দেহ আছে। নাজহা এমন সাত পাঁচ ভাবতে ভাবতে চোখ লাগায়। কিছু সময় পর, রাত এখন 2টোর কাছাকাছি, তৌসির ওয়াশরুমে যাবে, ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে উঠে বসে বিছানা থেকে, লুঙ্গি ঠিক করে নামতে নামতে ফিসফিসিয়ে বলে, শাওয়ার এক যন্ত্রণার লাইগা ঘুমাইতেও পারি না। এ বলেই উঠে ওয়াশরুমের দিকে যাবে, তখনই নরম কিছু একটার উপর পা পড়ে। তৌসিরের সাথে সাথে মর্ক করে ওঠে একটা শব্দ হয়, একই সাথে নাজহা চিৎকার করে ওঠে। তৌসির নাজহার টাকনুর ওপর অজান্তেই পা রেখে দিয়েছিল। ঘুমের তালে ভুলে গিয়েছিল যে ওর রুমে এখন নাজহা আছে, তাও মেঝেতে শুয়ে।